শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শুরু হয় বিক্ষোভ। এরপর শাহবাগে গিয়ে শিক্ষকদের সঙ্গে জড়ো হয় তারা। এ সময় তারা অভিযোগ করেন, সরকার পরিবর্তন হলেও পুলিশের চরিত্র বদলায়নি। শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের বিচার চান বিক্ষোভকারীরা। শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ইবতেদায়ী মাদ্রাসা চাকরিকে জাতীয়করণের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। শিক্ষকদের উপরে হামলা চালিয়ে তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এর জবাবদিহি তাদের করতে হবে। আপনারা এভাবে বাংলাদেশের কোন ছাত্র জনতার উপরে আর হামলা করবার মতো দুঃসাহস করবেন না। আর যদি পুলিশ দিয়ে কোন প্রকার কোন ক্র্যাকডাউন চালানোর অপচেষ্টা করা হয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আপনার এই পুলিশ লীগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে আমাদের দাবি দেওয়া নিয়ে পথযাত্রা সহ আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিলাম। পুলিশ আমাদের প্রোটোকল দিয়ে পুলিশ আমাদের নির্দেশনা নিয়েছে। 2 সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজারে মন প্রতি চিনির দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এজন্য সরবরাহ ঘাটতি ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতকে দুষছেন ব্যবসায়ীরা। এখন থেকেই দাম বৃদ্ধির কারণে সামনে রমজানের বাজার নিয়ে উদ্বিগ্ন ভোক্তারা। দেশের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে 2 সপ্তাহের মধ্যে চিনির দাম বেড়েছে মন প্রতি 150 থেকে 200 টাকা। ব্যবসায়ীরা বলছেন, মাসের শুরুতে প্রতি মন চিনি বিক্রি হয়েছে 5,700 টাকায়, কিন্তু 2 সপ্তাহে তা বেড়ে হয়েছে 5,900 টাকা। এর প্রভাব পড়েছে খোলা বাজারে। মনের উপর 100 টাকা বেড়ে গেছে। ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলতেছে মানে কি ওই নাকি আন্তর্জাতিক বাজার বেশি। গত সপ্তাহে চিনির দাম একটু বাড়ছে, মানে পার মন প্রতি 100 টাকা করে। ব্যবসায়ীদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ কম থাকায় মিল থেকেই বাড়ানো হয়েছে চিনির দাম। ব্যবসায়ীদের পাশাপাশি সরকার যেন নিজ উদ্যোগে মানে ব্যবসায়ীদের সহযোগী হিসাবে পণ্য আমদানির ক্ষেত্রে পণ্য সরবরাহ করতে তারা যেন সেই ভূমিকাটি রাখেন। না হলে আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করছি যে রমজানের সংকট তৈরি হবে। এমন অভিযোগ অস্বীকার করে আমদানিকারকরা বলছেন, রমজানকে সামনে রেখে পর্যাপ্ত চিনির মজুত রয়েছে, দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। আমাদের ডেলিভারি রানিং আছে, ডেলিভারি তো বন্ধ নেই। বন্ধ ছিল তো তখনও তো আমাদের ডেলিভারি চলছে না। আমাদের দিক থেকে আশা করি আমরা তো যতটুকু আছে ইনশাআল্লাহ আমরা রানিং এ রাখবো। ভোক্তারা বলছেন, আসন্ন রমজানকে সামনে রেখে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এজন্য এখনই কঠোর নজরদারির দাবি তাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভোজ্য তেলের দাম বাড়ানোর চেষ্টা করছিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, কিন্তু চাপের মুখে প্রস্তাব ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা। তবে ব্যবসায়ীদের দাবি, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আপাতত দাম বাড়ানো হচ্ছে না। কিন্তু বাজারে এখনও তেলের সংকট রয়েছে, তাই রোজার মাসে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে ক্যাব। বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের সংকট রয়েছে, তারপরও দামও চড়া। টিসিবির হিসাবে 1 সপ্তাহে দাম বেড়েছে 2.5%। খুচরা বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় তেল সরবরাহ করা হচ্ছে কম। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলেছেন কোম্পানির বিরুদ্ধে। কোম্পানির তেল দিতে আসে না, ডিলার আসলে সমস্যা না। ডিলার আইয়ে 100 কার্টন, কারণ বাজার প্রতিদিন এক একটা কোম্পানির কাছে তেলের দরকার আছে 2000 কার্টন। যা মাঝে মাঝে 2-4 কার্টন আসে, ওনাদের পলাশ তেল নিতে হবে, সরিষার তেল নিতে হবে, তারপর আপনাকে 5 লিটার তেল দিবে। গত 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়ানো হয়, তারপরও সংকট কমেনি। উল্টো আরও দাম বাড়াতে এ মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে 2 বার চিঠি দেয় ভোজ্য তেল উৎপাদক সমিতি, কিন্তু সাড়া না পেয়ে 25 জানুয়ারি অবস্থান থেকে সরে আসেন মিল মালিকরা। আমরা আপাতত মনে করতে চাই যে আমরা আপাতত উল্টো করছি, এরকম আর কিছু আপাতত কিছু বলি নাই, বলছি না। কোম্পানিগুলো মানে আমরা যেটা লিখছি দিতে লিখেন, ছবি তো করে তার মানে আপাতত বাড়ছে না। তবে ক্যাব বলছে, এখনই স্বস্তির কিছু নেই। রোজার বাজারের জন্য সতর্ক থাকতে হবে, ব্যবসায়ীরা সুযোগ নিতেই পারে। কৃত্রিম সংকট তৈরি না করে ভোক্তাদেরকে যদি স্বস্তি দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীদের প্রতি আমাদের যে আস্থা, যে বিশ্বাস, সেটা কিন্তু অনেকাংশ বৃদ্ধি পাবে। আমরা এই ব্যবসায়ীদের এই
শুভবুদ্ধির উদয়কে স্বাগত জানাই। একই সাথে জনগণের চাপের কথা স্বীকার করে তারা যে দাম বৃদ্ধির প্রস্তাবটি প্রত্যাহার করেছেন। সয়াবিন ও পাম মিলিয়ে বছরে তেলের চাহিদা 20 লাখ টনের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিনি ও তেলের বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে বরিশাল ও সিলেট থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই চিনির দাম নিয়ে বরিশাল থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। প্রতিবেদনে আমরা দেখছিলাম যে খাতুনগঞ্জে মন প্রতি 200 টাকা বেড়েছে চিনির দাম। বরিশালের বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা, আর আসন্ন রমজান উপলক্ষে ভোক্তাদের এ বিষয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ আছে কি? দেখুন, প্রতি সপ্তাহে কোনো না কোনো পণ্যের দাম বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ভোক্তারা আগেভাগেই একটি যে তাদের যে একটি থাকে যে আসলে যে বাজারে যখনই তারা আসেন তখন কিন্তু আসলে যে কোনো একটা পণ্যের দাম নিয়ে তারা কিন্তু উদ্বিগ্ন থাকেন। সেক্ষেত্রে কিন্তু এবার যখন চিনির দামের কথা বলা হচ্ছে, চিনির দাম আমরা দেখেছি যে প্রতি কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে। আমি যে বাজারটিতে রয়েছি, নগরীর পোর্ট রোড বাজার, সেখানে আমরা দেখেছি যে দোকান ভেদে, অর্থাৎ এক এক দোকানে কিন্তু এক এক দামে চিনি বিক্রি হচ্ছে। কেউ খুচরা চিনি বিক্রি করছেন 122 টাকা কেজি দরে, আবার কেউ খুচরা চিনি বিক্রি করছেন 130 টাকা। এইভাবে কিন্তু আসলে বিভিন্ন ভাবে কিন্তু আসলে বাজারে চিনি বিক্রি হচ্ছে। ক্রেতারা কিন্তু বলছেন যে যখন কোনো দাম বাড়ানোর কথা আছে তখনই কিন্তু আসলে বাজারে খুচরা যারা বিক্রেতা থাকেন বা পাইকারি যারা বিক্রেতা থাকেন তারা কিন্তু দাম বাড়িয়ে দেন এবং সেই দাম বাড়ানোর কারণে কিন্তু ক্রেতাদের বাড়তি দামে এইসব পণ্য কিনতে হচ্ছে। গত কয়েক সপ্তাহ থেকে বরিশালের বাজারে আমরা দেখেছি যে তেলের বাজারেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না, খুচরা যে তেলগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মানুষকে নির্ভর করতে হচ্ছে। সেই একই পরিস্থিতি এখন কিন্তু চিনির ক্ষেত্রেও তৈরি হচ্ছে। চিনিতে যে বিষয়টি হচ্ছে, ব্যবসায়ীরা বলছেন কেজিতে তারা 2 টাকা বাড়িয়েছেন, কেউ কিন্তু 3 টাকা থেকে 5 টাকা পর্যন্ত বাড়িয়েছেন। এবং এলাকা ভিত্তিক যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে চিনির দাম আরো বাড়তিতে বিক্রি করা হচ্ছে। ফলে কিন্তু একটি মানুষের মধ্যে একটি সন্দেহ থেকেই যায় যে আসলে রমজান মাসকে সামনে রেখে এই চিনির দাম আগামীতে যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। তারা যেটি বলছেন যে রমজানে চিনির প্রয়োজন হয় বেশ, সেক্ষেত্রে কিন্তু যদি চিনির দাম এভাবে বাড়তি থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষকে বাড়তি দাম দিয়ে এই চিনি কিনতে হবে। এই বিষয়ে কিন্তু সরকারের নজরদারির আহ্বান জানিয়েছেন তারা, যেহেতু সামনে রোজার বাজার রয়েছে। সেই ক্ষেত্রে যদি চিনির দাম বেড়ে যায় সেক্ষেত্রে মানুষের একটি দুর্ভোগের মধ্যে পড়তে হবে। সেক্ষেত্রে যদি বাজার মনিটরিং করা হয় সেক্ষেত্রে মনে হয় ক্রেতারা মনে করছেন যে আসলে এই চিনির দাম নাগালের মধ্যে থাকবে। এখন যে দাম রয়েছে সেই দামের চেয়ে 122 টাকা, অর্থাৎ 122 টাকা কেজি দরে যদি বিক্রি হয় সেক্ষেত্রে মানুষের আয়ত্তের মধ্যে থাকবে। এর চেয়ে যদি দাম বাড়ে সেক্ষেত্রে কিন্তু আসলে ক্রেতাদের দুর্ভোগের মধ্যে পড়ে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে। আলামিন সাথেই থাকবেন। এবারে তেলের দাম এবং বাজার পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, তেলের ক্ষেত্রে যেমন সংকট রয়েছে, দামও সেরকম ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, তো সিলেটের পরিস্থিতি সেখানে কেমন? দেখুন, আসলে সারা দেশের মতো সিলেটেও কিন্তু তেলের বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং এ নিয়ে আমরা যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে এটি অনেকটাই আসলে তেলেসমাতি বলা যায় সিলেটের বাজারে চলছে এবং সিলেটের যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা ক্ষুদ্র দোকানদার যারা রয়েছেন সে সকল দোকানে আমরা ঘুরেছি, আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি। আমরা দেখেছি যে আসলে সিলেটের যে বেশিরভাগ ছোট দোকানগুলিতেই কিন্তু এখন তেলের অনেকটা সংকট রয়েছে। বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটির কিন্তু এখন সংকট রয়েছে এবং এ ব্যাপারে আসলে ব্যবসায়ীদের সাথে কথা বলার পর তারা জানিয়েছেন যে মূলত তারা ডিলারদের কাছ থেকে তারা পর্যাপ্ত পরিমাণ তেল তাদের কাছে সরবরাহ করা হচ্ছে না এবং ডিলারদের সাথে আমরা যখন এই বিষয়ে কথা বলি তখন ডিলাররা বলছেন যে আসলে কোম্পানিগুলোর কাছ থেকে কিন্তু তারা যে পরিমাণ চাহিদা থাকে তাদের সেই পরিমাণ তেল কিন্তু তারা সিলেটের বাজারে তারা দিতে পারছেন না এবং এর ফলত ভোগান্তির এবং দুর্ভোগের শিকার হচ্ছেন কিন্তু ক্রেতা সাধারণরা। এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে সিলেটের যে দোকানগুলো রয়েছে, যে দোকানগুলোতে এই তেল কিছু পাওয়া যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদেরকে অন্যান্য বেশ কিছু পণ্য কিনে, অর্থাৎ একটি প্যাকেজ কিনে কিন্তু এই সয়াবিন তেলটি তাদেরকে ক্রয় করতে হচ্ছে। একে তো তারা গায়ের যে রেটটি রয়েছে সেই রেটের বেশি দাম দিয়ে তারা এই তেলটি কেনেন
পাশাপাশি তারা কিন্তু অন্যান্য পণ্য তাদেরকে কিনতে হয়, যেটি অনেক ক্ষেত্রেই তাদের অপ্রয়োজনীয় কিংবা সেই সময় কাজে লাগছে না। এবং এক্ষেত্রে বেশিরভাগ ভোগান্তির কিন্তু শিকার হচ্ছেন যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন। কেননা নিম্ন আয়ের মানুষরা আমাদেরকে জানিয়েছেন যে তারা হয়তো তাদের পরিবারে সেদিন তেলেরই চাহিদা, শুধুমাত্র তেলই কিনে নিয়ে যেতে হবে, কিন্তু তারা এককভাবে ওই পণ্যটি তারা কিনতে পারছেন না যদি না তারা অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, প্যাকেজের অন্যান্য পণ্যগুলো রয়েছে, সেগুলো যদি তারা কিনতে না পারেন। তো সেক্ষেত্রে আসলে বাড়তি একটি ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সংশ্লিষ্ট যে আসলে কর্তৃপক্ষ রয়েছে যারা এই বাজার মনিটরিং করবে, তাদের কিন্তু একেবারেই মনিটরিং আমরা দেখতে পাচ্ছি না সিলেটে। এবং ক্রেতা সাধারণের অভিযোগ কিংবা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, দোকানদার রয়েছেন, তাদেরও কিন্তু একই অভিযোগ যে আসলে বাজার মনিটরিং করাটা কিন্তু খুবই প্রয়োজনীয়। এবং এটি কিন্তু আসলে ডিলার পর্যায় থেকে, কোম্পানিগুলো পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ে আসলে এই মনিটরিংটা করা প্রয়োজন। কারণ আপনি জানেন যে সামনে রোজার মাস আসছে, তো সেক্ষেত্রে আসলে আরো সিন্ডিকেটের মাধ্যমে আরো দাম বাড়বে, এটি হচ্ছে সাধারণ মানুষের সংখ্যা। এই ছিল সিলেটে তেলের বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে। চিনি ও তেলের বাজার পরিস্থিতির খবর বরিশাল ও সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ডাক্তার এনামুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি 10ম একাদশ জাতীয় সংসদে ঢাকা 19 আসন থেকে নির্বাচিত হন। বিগত আওয়ামী লীগ সরকার পতনের সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ডাক্তার এনামুর রহমান। নির্বাচনকে পাশ কাটিয়ে ভিন্ন পথে গেলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক নেতা হাফিজ উদ্দিনের দাবি, নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের চেহারার দিকে তাকানো যায় না। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সম্প্রতি নির্বাচন ইস্যুতে সরগরম রাজনৈতিক অঙ্গন। বিএনপি ও সরকারের কয়েকজন উপদেষ্টার পাল্টাপাল্টি মন্তব্যের সাথে যোগ হয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশ্নও। বিএনপি মহাসচিব নিজেই সামনে আনেন এই প্রসঙ্গ। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। এরপর থেকেই বিএনপি নেতাদের বক্তব্যেও একই সুর। রোববার প্রেস ক্লাবে এনপিপির এক আলোচনা সভায় নিরপেক্ষভাবে ভোট আয়োজন করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায়, জনগণকে বাইরে রেখে কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে। যারাই করতে চেয়েছে তারা কিন্তু কেউ টিকে থাকে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলাদা অনুষ্ঠানে বিভেদ নয়, ঐক্য নিশ্চিতের পরামর্শ দিয়ে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে কুটচাল নয়, চলতি বছরেই ভোট চায় দেশের মানুষ। যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না, বিশেষ করে পতিত স্বৈরাচার। জনগণ দ্রুত ভোটাধিকার ফিরে না পেলে গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও মন্তব্য বিএনপি নেতাদের। হাসিনারও অসুবিধা ছিল, জনগণ ভোট দিলে বিএনপি চলে আসবো, এদেরও অসুবিধা। তাহলে কি একই জায়গায় সূত্র? মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপির দাবি রাজনৈতিক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে কোনো উপদেষ্টা রাজনৈতিক দলে যুক্ত হলে তারা সরকারে থাকবেন না বলে জানান বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন 3 উপদেষ্টা। এছাড়াও ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠন হয় জাতীয় নাগরিক কমিটি। এরপর শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি মিলে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া। সরকারে থেকে ছাত্র প্রতিনিধিরা রাজনৈতিক দল গঠনে যুক্ত হয়েছেন বলে অভিযোগ করে বিএনপি।
এতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন দলটির শীর্ষ নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। তবে রোববার রাজধানীর পানি ভবনে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা বলেন, কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবেন না তারা। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে। সচিবালয় আইন উপদেষ্টা বলেন, নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির বক্তব্য রাজনৈতিক। নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে বলেও আশ্বাস দেন তিনি। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। না, অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে মাদকের গডফাদার 85 আর ব্যবসায়ী প্রায় 12,000। সম্প্রতি এই তথ্য দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদিকে সাবেক এমপি বদি গ্রেপ্তার হওয়ার পর কক্সবাজারের মাদকের নিয়ন্ত্রণ তার স্বজনদের হাতে। প্রায় নিয়মিতই সিন্ডিকেট প্রধানদের ধরতে তৎপরতার কথা বলা হলেও রাশ টানা যাচ্ছে না মাদকের। মিয়ানমার থেকে যে ইয়াবা, আইস ঢোকে টেকনাফ, উখিয়া সহ কক্সবাজারের নানা পয়েন্ট দিয়ে এর একক নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদির হাতে। 20 আগস্ট সে বদি গ্রেপ্তার হলে তার সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নেন 5 ভাইসহ স্বজনেরা। এর মধ্যে রয়েছে আব্দুল আমিন, আব্দুল শুকুর, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম ও ফয়সালের নাম। এছাড়াও তালিকায় আছে 3 ভাগ্নে নিপুণ, সালমান, নাহিদ, চাচাতো ভাই ফরিদ আলম, বদির সহযোগী নূর মোহাম্মদ প্রকাশের নাম। তারা মাদক ছাড়াও অস্ত্র ও অর্থ পাচার মামলার আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, মাদক চোরাচালানের সিন্ডিকেট ভাঙতে তৎপরতা বাড়িয়েছেন তারা। সমস্ত যে গোয়েন্দা সংস্থা যারা আছে বাংলাদেশে, তাদের সাথে আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা একটা তালিকাও তৈরি করেছি যে আসলে বদি এবং তার যে আত্মীয় স্বজন যারা আছে তারা কে কে কখন কিভাবে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কী ধরনের মামলা হয়েছে এবং এখন তারা কিভাবে সক্রিয় আছে। সারা দেশে 12,000 মাদক ব্যবসায়ীর তালিকাও করেছে অধিদপ্তর। এদের মধ্যে গডফাদার বলা হচ্ছে 85 জনকে। প্রায় 200 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, বিভিন্ন মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে। এবং শুনে অবাক হবে যে আমরা ইতিমধ্যে এদের মধ্যে থেকে 9 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা অনুসন্ধান শুরু করেছি। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র মাদক বহনকারী গ্রেপ্তার করেই দায় সারলে হবে না, আইনের আওতায় আনতে হবে রাঘব বোয়ালদের। এটার মূল কারণটাই হচ্ছে যে আমরা কখনোই মাদক সম্রাটদের ধরতে পারিনি, মাদক চোরাকারবারিদের ধরতে পারিনি, মাদক মাফিয়া চক্র বা গডফাদারদের ধরতে পারিনি। এটা কিন্তু বিগত সরকারের চরম ব্যর্থতা ছিল। আওয়ামী লীগ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেও তা নিয়ন্ত্রণ তো দূরের কথা, উল্টো গ্রহণ, চোরাচালান বাড়ে কয়েক গুণ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনো 20 কোটি বিনামূল্যের বই ছাপানো বাকি। সেই সুযোগে পিডিএফ থেকে ছাপিয়ে বাজারে বিক্রি হচ্ছে পাঠ্য বই। চড়া দামে এসব বই কিনছেন অভিভাবকরা। তাদের দাবি, স্কুলে পুরো দমে ক্লাস চলছে, বই না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। ফলে বাধ্য হয়েই এসব বই কিনছেন তারা। এবার 40 কোটি বই ছাপানোর সিদ্ধান্ত হলেও কাজ শেষ হয়েছে 20 কোটির। তাই এখনও সব বই পায়নি সব শিক্ষার্থী। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে ওয়েবসাইটে বইয়ের পিডিএফ তুলে দেয়া হয়েছে। সেগুলোই প্রিন্ট করে বই বিক্রি করা হচ্ছে নীলক্ষেত সহ বিভিন্ন জায়গায়। প্রাথমিকের বইয়ের সেট 1000 থেকে 1200 টাকা, আর মাধ্যমিকের বইয়ের দাম রাখা হচ্ছে 2200 টাকা পর্যন্ত। পিডিএফে বই ছাড়ে দিছে, এখন যাদের প্রয়োজন তারা পিডিএফ থেকে প্রিন্ট আউট করে নিতেছে। আমার প্রয়োজন, বাজার যেটা প্রয়োজন সেটা প্রিন্ট করে নিচ্ছে। স্কুলে পুরোদমে ক্লাস শুরু হয়ে যাওয়ায় অভিভাবকরাও এসব বই কিনতে বাধ্য হচ্ছেন। অনেকে গত বছরের বইও কিনছেন। ক্লাস থেকে পরীক্ষার চাপ দিচ্ছে, বিভিন্ন সাপ্তাহিক মাসিক যে পরীক্ষাগুলো, সেজন্য। কিন্তু স্টুডেন্টের হাতে বই নেই। তো বাচ্চারা লেখাপড়া করছে, তাদের সময় মতো বই দিতে পারছে না, দুর্ভোগ তো হচ্ছে। বাধ্যতামূলক আমাদের কিনতে হবে, না কিনলে তার উপায় নাই।
এছাড়া এনসিটিভির বিনামূল্যের বইও অবৈধভাবে বাজারে বিক্রি হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু বই জব্দও করেছে পুলিশ। মুদ্রণ মালিক সমিতির অভিযোগ, কিছু উপজেলা শিক্ষা কর্মকর্তাদের যোগসাজশে বই কালোবাজারে ছাড়া হচ্ছে। বইগুলো প্রেস মালিকদের ডেলিভারি দিচ্ছে থানা শিক্ষা অফিসে অথবা জেলা শিক্ষা অফিসে। এখন পর্যন্ত যত বই ধরা পড়ছে হয় স্কুল থেকে বিক্রি হচ্ছে অথবা থানা শিক্ষা অফিস থেকে বেরিয়ে আসার সময় ধরা খাইছে। এর সাথে প্রেস মালিকদের কোনো সংশ্লিষ্টতা নাই। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, খুব শিগগিরই শিক্ষার্থীরা সব বই পাবে। এবছর খুবই কম সময় ছিল, বিদেশে পুস্তক মুদ্রণ করা যায়নি, পাঠ্য পুস্তকের শিক্ষাক্রম বদলানো হয়েছে। যেই বিষয়গুলোতে পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা হবে, সেই বিষয়গুলোর সব বই ফেব্রুয়ারির মধ্যেই দেওয়া যাবে। কালোবাজারে বিনামূল্যের বই বিক্রির সাথে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট করেছেন শ্রমিকরা। এর জেরে পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। এর আগে রোববার দুপুরে নাশকতার মামলায় শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করা হয়। তার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে ধর্মঘটে ডাক দেন বিক্ষুব্ধরা। এর জেরে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আলী আজিমকে জামিন না দেয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। তবে এখন পর্যন্ত ধর্মঘটের কারণে ডিপোগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দেয়নি বলছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এইচএম শামীমুজ্জামান। শামীম, শ্রমিকদের কর্মসূচির প্রভাব কেমন পড়েছে তেল পরিবহন সরবরাহ ব্যবস্থাতে, সে ঠিক আছে কিনা অবস্থা? দেখেন, সকাল থেকেই কিন্তু পদ্মা, মেঘনা এবং যমুনাতে তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রয়েছে। মূলত বন্ধ হচ্ছে গতকাল বিকেলের পর থেকেই। আমরা আগেই বলেছি যে বিভাগীয় ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা এই কর্মসূচি পালন করছে এবং তারা যেটা বলছেন, যত সময় না পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেওয়া হবে তত সময় তারা এই কর্মসূচির মধ্যেই থাকবেন। এবং তারা যেটা বলছেন যে মুক্তি দেওয়া না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট পালন করবেন এবং সকল প্রকার জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ থাকবে। আসলে এই যে তাদের যে কর্মসূচির কারণে কিন্তু এখনো পর্যন্ত মাঠ পর্যায়ে কোনো বিরূপ প্রভাব পড়েনি। আমরা সকালে বিভিন্ন পাম্পে খোঁজ দিয়েছি, তারা যেটা বলছেন যে গতকাল বিকেল পর্যন্ত যেহেতু জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন ছিল এবং সে কারণে এখনো পর্যন্ত সংকট দেখা দেয়নি। যদি এভাবে চলতে থাকে তাহলে তো দুপুরের পর থেকে বিভিন্ন পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে। অপরদিকে আমরা কথা বলেছিলাম শ্রমিক নেতাদের সাথে, তারা যেটা বলছেন যে আলী আজিমের বিরুদ্ধে যে মামলাটি দেওয়া হয়েছে সেই মামলাটি ষড়যন্ত্রমূলক এবং যেহেতু ষড়যন্ত্রমূলক মামলা, সে কারণেই তাকে মুক্তি দেওয়া না হওয়া পর্যন্ত তারা কর্মসূচিতে চালিয়ে যাবেন। আর এদিকে আমরা এই বিষয়টা নিয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন যেহেতু এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর আসলে পুলিশের কিছুই করার থাকে না, পরবর্তী সিদ্ধান্ত আদালতের। আজ আদালতে চালান দেওয়ার পর আদালত যদি সিদ্ধান্ত নেয় তাকে জামিনে মুক্তি দেবে কি দেবে না সেটা আসলে আদালতেরই সিদ্ধান্ত, সে বিষয়টি পুলিশ বলেছেন। আর শ্রমিক নেতারা কিন্তু আগেও বলেছেন যে যত সময় না পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হবে তত সময় তাদের এই যে ধর্মঘট অব্যাহত থাকবে। আর 11টার পর শ্রমিকদের একটা সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং সেখান থেকেই তাদের যে পরবর্তী যে তাদের যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিটা আরো কঠোর হবে কি হবে না সেই বিষয়টাও তারা সিদ্ধান্ত নেবে। তবে আরেকটা বিষয় তারা বলেছেন যে আজ 11টার পর আলী আজিমকে আদালতে উঠানোর একটা কথা রয়েছে। আদালতে উঠানোর পর আসলে আদালত কি সিদ্ধান্ত দেয় তার উপরেও আসলে নির্ভর করছে যে তাদের আগামী যে কর্মসূচি, তাদের এই যে কর্মসূচি চলমান রয়েছে সেই কর্মসূচির বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। যদি জামিনে আজ মুক্তি পাওয়ার পরেই তারা তাদের এই যে কর্মসূচি প্রত্যাহার করবে, আর যদি মুক্তি না পায় সেক্ষেত্রে কর্মসূচি তারা আরো
কঠোর করবে বলেই আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী HM শামীমুজ্জামান। রাঙামাটি শহরের আবাসিক এলাকা বনরূপায় হকারদের কাছে রাস্তা ভাড়া দিয়েছে একটি চাঁদাবাজ চক্র। এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বছরের পর বছর দুর্ভোগের শিকার বনরূপা, বলপিয়ে, আদাম, দেওয়ানপাড়া এলাকার বাসিন্দারা। পৌর প্রশাসক জানিয়েছেন, হকারদের উচ্ছেদের ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রাঙামাটি শহরের বনরূপা আবাসিক এলাকায় গড়ে ওঠে বনরূপা বাজার। ফরেস্ট অফিস থেকে সমতা ঘাট পর্যন্ত সড়কটি ভাড়া দিচ্ছেন অসাধু একটি চক্র। প্রথমে দোকান ভাড়া নেয় চক্রটি, পরে দোকানের সামনের অংশের সড়ক ভাড়া দিয়ে হকারের কাছ থেকে চক্রটি টাকা আদায় করে। প্রতিদিন ভোর হলে সড়ক দখল করে ভাসমান ফেরিওয়ালারা দোকান বসিয়ে বিক্রি করে মাছ, মাংস, সবজি। এতে সড়কে চলাচল করতে গিয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষ। এই ব্যাপারে কেউ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। দোকানটা ভাড়া দেয়, আবার দোকানের ওই দোকান ভাড়াটি আবার উপভাড়া দিয়ে সামনের রাস্তাটা ভাড়া দেয়। মানুষের সমস্যা, আমাদের নিজেদের দোকানদারি করা অনেক সমস্যা। তো একটা তো স্পেসিফিক বাজার হয় অবশ্যই ভালো হবে। এটা মানুষজনের জন্য যাতায়াত করতে পারে না, রাস্তার ভিতরে দোকান বসছে, আর দ্বিতীয় কথা মানুষ গালাগালি করে। জনদুর্ভোগ কমাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হলেও সুফল মিলছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। এখানে প্রশাসনের কিছু ভূমিকা থাকা উচিত বলে আমরা মনে করি। যেহেতু আমরা চেষ্টা করে বিফল হচ্ছি, সেখানে অবশ্যই প্রশাসনের সহযোগিতার দরকার। হকারদের উচ্ছেদের বিষয়ে পৌরসভার পক্ষ থেকে পদক্ষেপের কথা জানিয়েছেন পৌর প্রশাসক। বাজারের ব্যবসায়ী সমিতি এবং মালিক সমিতি যারা আছে তাদেরকে নিয়ে বসে এগুলো উচ্ছেদের ব্যাপারে রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে যেরকম সহযোগিতা তারা চাইবে আমরা সেই সহযোগিতাই করব। 1993 সালে রিজার্ভ বাজারে এক সাম্প্রদায়িক দাঙ্গার পর বনরূপায় বাজার বসায় পাহাড়িরা। দুর্ভোগ কমাতে রাঙামাটির দক্ষিণ কালিন্দপুরে নিউ মার্কেট এলাকায় উন্নয়ন বোর্ড একটি সবজি মার্কেট করে দিয়েছে, কিন্তু সেটি দখল করে রাখার অভিযোগ ফার্নিচার ব্যবসায়ীদের বিরুদ্ধে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।